এই যে ছাত্ররা 31 তারিখ কি যেন করবে, সারা দেশে একটা আতঙ্ক ছড়ায় গেছে। হঠাৎ করে যেন বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কিছু বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াত ইসলামী। এর প্রতিবাদে বিবৃতিও দেয় দলটি। আজ বেলা ৩টায় শহীদ মিনারে তারা জড়ো হচ্ছেন এবং শহীদ মিনারে সেই ঘোষণাপত্রটি ঘোষণা করবেন। আবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আজ ঘোষণা করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। গতকাল সন্ধ্যার পর থেকে দারুণ সব নাটকীয় ঘটনা ঘটতে শুরু করলো এবং গভীর রাতে আমরা জানতে পারলাম সমাবেশটা হচ্ছে, কিন্তু ঘোষণাপত্র আর পাঠ করা হচ্ছে না। আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার এখানে বিডিআর কার্নেজের যে ভিকটিম যে সমস্ত অফিসার এবং পরিবার নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। আমি ছবিগুলো আমার ওয়ালে পাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উনি ওখানে এটার বিস্তারিত বর্ণনা, আমাদের যে দাবি দাওয়া যেগুলো আছে বিচারের এবং অন্যান্য সমস্ত কিছু উনি ফিজিক্যালি ওখানে বলেছেন এবং লিখিত একটা কাগজও হ্যান্ড ওভার করেছেন। এবং একই সাথে আমাদের যে সেনাবাহিনীর পরিবারের অফিসার আদার সবার যারা গত 15 বছরে শেখ হাসিনা সরকারের ভিকটিম হয়েছে। কিন্তু আজকের এই আওয়ামী লীগের এই যে একটা ন্যারেটিভ তৈরি করে রেখে গিয়েছে, সেই ন্যারেটিভের মধ্যে আপনি আমি যখন ঘোরপাক খাই আর মনে মনে সন্দেশ খাই, এটা আপনার এবং আমার পায়ে কুড়াল মারা ছাড়া আর কিছু নয়। আহাম্মকেরা তাকিয়ে তাকিয়ে দেখেন, বাংলাদেশে ইসলামী বিপ্লবকে বন্ধ করতে চেয়েছিল শেখ হাসিনা, কিন্তু আজকের স্টুডিয়ামের মধ্যে দাঁড়ায় তাকবীরের স্লোগান দেয়। এই স্লোগানগুলো শিখিয়ে দিয়েছে কে? আজকের এই বাংলাদেশ থেকে তাফসীর মাহফিল নিষিদ্ধ করেছিল। আজকের আজহারী সাহেবের মাহফিলে একটা তিল ধরনের ঠাই থাকে না, লোকটা জান প্রাণ নিয়ে বাঁচতে পারে না, স্টেজে পর্যন্ত উঠতে পারে না, বের হয়ে যাইতে পারে না কোরআনের মূল্যের কারণে। রাজনীতির মাঠে আজকে সেই ঐতিহাসিক 31শে ডিসেম্বর জানিয়ে এই মুহূর্তে টানটান উত্তেজনা চলছে। রাতভর নানান নাটকীয়তা, সরকারের হুট করে এসে আপনার সেই ঘোষণাপত্র যেটা ছিল ছাত্রদের আজকে প্রকাশ করার কথা, তো সেটা সরকার প্রকাশ করবে দায়িত্ব নিয়েছে। এখন যেই প্রোগ্রামটা ছিল ছাত্রদের ঘোষণাপত্র পাঠের পরিবর্তে আমরা আজকে দেখছি মার্চ ফর ইউনিটি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব, শুনতে পারবেন বিস্তারিত আলোচনা। সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। বর্তমান সময়ে একটি নাম হয়ে গিয়েছে, একটি পরিচয় মানুষের কাছে ভিন্নভাবে গত 16 বছর উপস্থাপন করা হয়েছে। যে কোনো ইস্যু আসলেই তাকে বলা হতো যুদ্ধাপরাধী, কিংবা তিনি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে শক্তি, পক্ষের শক্তি। এই ধরনের বিভাজনের রাজনীতি দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগ এই অপকর্মটি করে 16 বছরে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের চরম মাত্রার বৈষম্য তৈরি করেছে এবং অন্যায়ভাবে মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার যারা ফ্যান ফলোয়ার, আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে 2013 সালে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে এই মানুষগুলার একজনও অপরাধী কিনা। এই কোশ্চেনের আনসার যার কাছে আছে যে না এরা অপরাধী না, তারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, তারা প্রকৃতপক্ষে আমার ফ্যান ফলোয়ার, তারাই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন। আর যদি আপনার ভিতরে এই টাউটগিরি থাকে, মনে মনে ভাবেন যে না সাইদি সাহেব রাজাকার, নিজামী সাহেব রাজাকার, সাকা চৌধুরী রাজাকার, কাদের মোল্লা রাজাকার, গোলাম আজম রাজাকার, তাহলে বুঝতে হবে আপনি আওয়ামী লীগ আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। এই আওয়ামী লীগ নিজে প্রমাণ করতে পারে না যে বাংলাদেশে কে রাজাকার, কে আলবদর, কে আল শামস, কে মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছে। গত 16টি বছর যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, কোনো পিঠ প্যাট দেখে কথা বলার চেষ্টা করি নাই। যখনই দেখেছি অন্যায় হয়েছে, অন্যায়টি একজন ব্যক্তি তিনি আমার দলের না, কিন্তু এটা অন্যায়, অন্যায়কে অন্যায় জেনেই প্রতিবাদ করতে যখন সাহসিকতার সাথে এগিয়ে এসেছি, তখন নিজের কাছে অন্য ধরনের একটি ভালো লাগার জায়গা ছিল যে না আমি সত্যের পক্ষে কথা বলছি। আমি আজও হলফ করে বলছি, 13 সালে সংগঠিত হওয়া মুক্তিযুদ্ধের নামে বিতর্ক সৃষ্টি করে শাহবাগ তৈরি করে যেই সকল মানুষদেরকে হত্যা করেছে এর একজন মানুষও রাজাকার না, একজন মানুষও স্বাধীনতার বিরুদ্ধে না, একজন মানুষও কোনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে নাই। এই বিশ্বাস রেখেই আমি রাজনীতি করে যাব, এই বিশ্বাস রেখেই আমি কথা বলে যাব। আমি যেটাকে মনে করেছি 16 বছর অন্যায়, সেটাকে 17 বছরের জায়গায় এসে আমি ন্যায় মনে করা, এটা বেইমানি ছাড়া আর কিছুই নয়। কারণ আমি জানি এগুলো আওয়ামী লীগের সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের অপকর্ম সংগঠিত করে জাতিকে বিভাজনের রাজনীতি তৈরি করেছে শেখ পরিবার, শেখ হাসিনা এবং এই নিকৃষ্ট অভদ্র মহিলাটি। আর সে কারণেই তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। তিনি পালিয়ে গিয়েছেন, তিনি বাংলাদেশে থাকতে পারেননি। আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আদর্শিক জায়গা ভিন্ন, রাজনৈতিক অনেক চাটুকারিতা আমাদের থাকতে পারে, একে অপরের বিভিন্ন কলাকৌশল থাকতে পারে, কিন্তু কিছু জায়গায় আপনি যদি নীতি বিসর্জন দেন
তাহলে আপনি কখনোই ভালো মানুষের তালিকায় পড়তে পারেন না। আপনার চোখের সামনে দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, আর আপনি যদি এখনো মনে মনে চকলেট খানার ভাবেন যে সাঈদী সাহেবও মনে হয় রাজাকার ছিল, সাঈদী সাহেবও মনে হয় অপকর্ম করছে, 2.5 লক্ষ মামুনকে আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী ধর্ষণ করেছে, তাহলে আপনার চাইতে টাটকা মুনাফেক আর কেউ নেই। উপরে উপরে ভালোবাসা দেখাবেন, সাঈদী প্রেম দেখাবেন, জায়গায় জায়গায় নারায়ে তাকবীর মিছিল দিবেন, পথে ঘাটে আপনি একটু একটু তাদের পক্ষে দাঁড়াবেন, আর ওই বিপদের সময় আপনি তাদেরকে ওই একই আওয়ামী লীগের কথা বলে গালি দেবেন। এটা সুন্দর নয়। রাজনীতিতে আমি স্পষ্ট বলতে পারবো যে অমুক দল আমি করব না বা করি, কিন্তু দল যাই করি না কেন, অন্যায় সংগঠিত হওয়া কোনো ব্যক্তি তিনি যদি বামপন্থীও কেউ হয় এই রাজনীতিতে, এই দেশের মধ্যে একজন ন্যায়বান মানুষ ওই বামপন্থী ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে মজলুমের পক্ষে দাঁড়াবে। এটা হচ্ছে চরিত্র, এটা হচ্ছে বাস্তবতা, এটাই করা উচিত। কিন্তু আজকের এই আওয়ামী লীগের এই যে একটা ন্যারেটিভ তৈরি করে রেখে গিয়েছে, সেই ন্যারেটিভের মধ্যে আপনি আমি যখন ঘোরপাক খাই আর মনে মনে সন্দেশ খাই, এটা আপনার এবং আমার পায়ে কুড়াল মারা ছাড়া আর কিছু নয়। আহাম্মকেরা তাকিয়ে তাকিয়ে দেখেন, বাংলাদেশে ইসলামী বিপ্লবকে বন্ধ করতে চেয়েছিল শেখ হাসিনা, কিন্তু আজকের স্টুডিয়ামের মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান দেয়। এই স্লোগানগুলো শিখিয়ে দিয়েছে কে? আজকের এই বাংলাদেশ থেকে তাফসীর মাহফিল নিষিদ্ধ করেছিল। আজকের আজহারি সাহেবের মাহফিলে একটা তিল ধরনের ঠাই থাকে না, লোকটা জান প্রাণ নিয়ে বাঁচতে পারে না, স্টেজে পর্যন্ত উঠতে পারে না, বের হয়ে যাইতে পারে না কোরআনের মূল্যের কারণে। এগুলো উপলব্ধির মধ্যে নিয়ে আসতে হবে। দলবাজি করতে গিয়ে এই উপলব্ধি বোধ হারিয়ে ফেললে আপনি তো দলবাজি হয়ে যাবেন। এতটুকু বিবেক হয় না যে একটা পোস্টার নাই, একটা মাইকিং নাই, কিচ্ছু নাই, প্রচারণা নাই, কিচ্ছু নাই, শুধু মানুষ শুনেছে পেকুয়ার ময়দানে মিজানুর রহমান আজহারী আসবে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে গিয়ে সেখানে 3 দিন 2 দিন 1 দিন আগ থেকে না খেয়ে বসে আছে। কিসের কারণে? এই দেশে রাজাকার বলে গালি দেওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা বের হয়ে আজকে সেখান থেকে আন্দোলনের স্পিরিটটা ধাবিত হতে হতে আজকে শেখ হাসিনার পর্যন্ত পতন হয়ে গিয়েছে। বাংলাদেশে আমরা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সৃষ্ট হওয়া কোনো বাক্য শব্দচয়ন আমরা করতে চাই না, আমাদের মুখ থেকে বের হতে পারে না। এটাও এক ধরনের আওয়ামী লীগের ক্যাম্পেইন ছাড়া আর কিছু নয়। আওয়ামী লীগের কোনো বক্তব্য কোনো কিছুতেই উদাহরণ টেনে এই দেশের কোনো মানুষের মুখ থেকে বের হতে পারে না, কারণ আওয়ামী লীগ উদাহরণ সৃষ্টি হওয়ার মতো কিছুই করে নাই। আওয়ামী লীগ এই গত 53 বছরে এই জাতীয় কাজ করেই আপনার মধ্যে আমার মধ্যে সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করে আজ এই বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। মনে মনে ভাবেন যে মনে হয় এগুলো বললেই কেউ খুশি হয়, না হয় না। হয় কিছু চাঁদাবাজ, হয় কিছু ধান্দাবাজ, হয় কিছু টাউট কিসেমের মানুষ, কিন্তু এই টাউট কিসেমের মানুষগুলো আপনার আশেপাশে ঘুরপাক খাচ্ছে। ব্যালটের ময়দানে এই টাউটদের কোনো ভ্যালু থাকবে না, রাস্তাঘাটে হাঁটলে এই টাউটদের ভ্যালু থাকবে না। আমরা আওয়ামী লীগের সময় দেশে বিদেশে যেখানে গিয়েছি কথা বলেছি, মানুষের ভালোবাসা পেয়েছি। ওই আওয়ামী লীগের 300 এমপির চেয়ে বেশি মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসা আমাদেরকে। কেন? আপনি এই মানুষদের হৃদয়ের কথাগুলো অনুধাবন করবেন বিধায়। আর বড় বড় পদ পদবি মিনিস্টার হয়ে লাভ নাই যদি মানুষ দেখলে থুতু নিক্ষেপ করে। অতএব এখনো যদি আমাদের বোধ ফিরে না আসে, বিবেক জাগ্রত না হয়, জ্ঞানকে আমরা পরিশুদ্ধ করে কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের এর চেয়ে বোকামি আর কিছুই থাকতে পারে না। আওয়ামী লীগ বলবে আপনাকে রক্ষাটা, আর আপনি সাথে সাথে আওয়ামী লীগের কথা উদাহরণ দেবেন। আওয়ামী লীগ বলবে অমুক, চোখের সামনে ভাসে গত 16 বছরের নির্যাতন নিপীড়ন যদি কারো চোখের সামনে ভাসে, সেই লোকটি এই দেশের কোনো একটা বামপন্থী দল নিয়েও সমালোচনা করতে পারে না। কারণ ওগুলো তো ছোটখাটো দল। বামপন্থী একটা দলের কি অন্যায় বা আছে দেশে? আমি যখন মাঝে মাঝে কথা বলতাম লজিক দিয়ে, যখন এই নূরের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা এক সময় করতো, আমি প্রতিবাদ করে তাদেরকে শেল্টার করার সময় একটা উদাহরণ দিয়ে বলতাম যে আপনি নূরের হিসাব চান, কয় টাকার মালিক হয়েছে, কয় টাকা। এই বাংলাদেশে কোন রাজনৈতিক দল রাস্তায় নামিয়ে একটা রসিদ দেখাইয়া হিসাব দিতে পেরেছে? কেউ দেয়? তো গরিবের খোঁজ আপনি এত নিতে পছন্দ করেন, কোটিপতির খোঁজ তো নেন না। এগুলো লজিক, এগুলো বাস্তবতা। আওয়ামী লীগ ধর্ষণ, খুন, হত্যা, রক্কাটা, নারীবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, আমাদের দেশটাকে ধ্বংস, রাজনীতিকে ধ্বংস, সবকিছু শেষ করে দিয়েছে। আপনি আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত থাকবেন 24 আওয়ার্স, বরং আল্লাহর কাছে বলবেন আরেকটু সময় দাও, আমি কিছু বলি। সেগুলোর খবর নাই, আমরা একে অপরকে নিয়ে ব্যস্ত। বাহ, এজন্য আমাদের দেশ এই 24-এ স্বাধীন হয় নাই। বিবেককে জাগ্রত করতে হবে। এটা শুধু আমার বা অন্য কোনো দলের উদ্দেশ্যেই নয়। আমি এই সার্বজনীন কথাগুলো ইতিহাসের পাতায় রাখার জন্যই কথাগুলো বলছি। সময় পাই না বিধায় রাতে বেরাতে আপনাদের সামনে উপস্থিত হয়ে হয়তো এগুলো আপনাদের হয়তো শেয়ার করলে জনগণ জানতে পারবে, কিংবা আপনারা ডাউনলোড করে প্রচার করবেন। আমি যেটা বলতে চাই, আগে ইথিক্স ঠিক করতে হবে। আমার দর্শন কি, আমার রাজনীতি কি। আমি কষ্ট পাই যখন আওয়ামী লীগ যাদেরকে ফাঁসি দিয়েছে, আওয়ামী লীগ যাদের উপরে জুলুম করেছে, আওয়ামী লীগ যেই মানুষের উপরে নির্যাতন করেছে, একই কায়দায় সেই মানুষের উপরে যদি আবারও কোনো ধরনের নির্যাতন নিপীড়ন কিংবা ভিন্ন ভাষায় তাদেরকে গালিগালাজ কিংবা ভিন্ন ভাষায় কটূক্তি করা হয়, সেটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু হবে না। যারা এটা করবে তারা পস্তাবে, কোনো সন্দেহ নাই। এবং এইটার বিরুদ্ধে আমি বললে যদি আপনার মনে হয় যে আমি আপনার না, আমি আপনার ছিলাম, তাহলে কবে? আমি সাইদির জানাজায় যাওয়ার পক্ষে। আমি প্রথম সাইদি মারা যাওয়ার পরে মালয়েশিয়াতে গরু জবাই দিয়ে মিলাদ পড়াইয়া অনুষ্ঠান করার ডক্টর ফয়জুল। আমি পরোয়া করে তোয়াক্কা করে আপনার ভাত খাই আমি বড় হই নাই, আপনার দাদন খাই আমি চলি না। আমার একটা রাজনৈতিক দর্শন আছে, আমি একটি দল করব, কিন্তু আমার নীতি, ইথিক্স, ধর্মীয় অনুশোচনা কিংবা তাদের ব্যাপারে আমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আমি অবশ্যই বিশ্বাস করি এই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাধীনভাবে কথা বলার, মত প্রকাশ করার অধিকার যেমন আছে, এই দেশে ডানপন্থীদের উত্থান হওয়ার অবশ্যই অধিকার আছে।
অতএব প্রিয় বন্ধুরা আমার, আওয়ামী লীগের শব্দচয়ন থেকে যে যত বেশি দূরে থাকবেন সে তত, কত সাবজেক্ট আছে সমালোচনার, বহু ডিবেটের সাবজেক্ট আছে, কিন্তু সাবজেক্টগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে ওই আওয়ামী লীগ যে ভাষায় অ্যাটাক করতো ওই ভাষার রেজাল্ট তো পেয়ে গেছেন 5 তারিখে নাকি? আওয়ামী লীগের রাজাকারের ভাষার রিপোর্ট তো পেয়ে গেছেন। এক রাজাকারের শেখ হাসিনার সমগ্র মসনদ উড়ে মুড়ে চরমার হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। এর চাইতে বড় উদাহরণ তো আর কিছু নাই। অতএব ওই আওয়ামী লীগের শব্দ নিয়ে কেউ থাকিয়েন না। এরপরে নিয়ম অনুযায়ী আসেন। আওয়ামী লীগ যে ভাষায় মানুষকে গালি দিয়ে বলে অমুকের রাজাকার তমুকের রাজাকার, এই শালারা এখন পর্যন্ত একটা তালিকা করতে পারে নাই। এদেশে কোনো রাজাকারের তালিকা নাই, এদেশে কোনো যুদ্ধাপরাধের তালিকা নাই, এদেশে কোনো মুক্তিযুদ্ধের তালিকা পর্যন্ত সঠিকটা নাই। ভুয়া মুক্তিযোদ্ধা করেছে, 2000 ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করেছে। আমাকে যদি সারাদিনও আপনি চকলেট বিস্কুট খাওয়াইয়া ঘুমের মধ্যে রেখেও বলার চেষ্টা করান যে এরা রাজাকার ছিল, আমি জীবনেও বিশ্বাস করি না। যেই লোক ধর্ষণ ছাড়া ঘুম হয় না, ব্রেকফাস্ট হয় না, টাকা চুরি করা ছাড়া, অন্যায় করা ছাড়া যার কোনো জীবন চলে না, যেই হাসিনার বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে 80,000 কোটি টাকার অন্যায় দুর্নীতির অপরাধে, সেই হাসিনা যদি খালেদা জিয়াকে বলে 2 কোটি টাকা চুরি করছে, আপনি বলবেন যে হ্যাঁ খালেদা জিয়া চুরি করছে? আহাম্মক থাকার খালেদা জিয়া 2 কোটি টাকা আপনি বললেন আর হয়ে গেল, আর 80,000 কোটি টাকা এই মাউগার অসভ্য জানোয়ার টাকা পয়সা লোপাট করে চলে গিয়েছে। আপনার হুঁশ নাই? শোনেন, যখন আপনি ন্যায়সঙ্গত কথা সেটা আপনার আপন শত্রুরও পাশে দাঁড়াতে পারবেন, এক সময় দেখবেন ওই সত্য, ওই শত্রু আপনার বন্ধুদের রূপান্তরিত হবে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আজ ঘোষণা করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। গতকাল সন্ধ্যার পর থেকে দারুণ সব নাটকীয় ঘটনা ঘটতে শুরু করলো এবং গভীর রাতে আমরা জানতে পারলাম সমাবেশটা হচ্ছে কিন্তু ঘোষণাপত্র আর পাঠ করা হচ্ছে না। এই নাটকীয় ঘটনার মূল হচ্ছে, আমরা সন্ধ্যার পর জানতে পারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার লিখবে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে লিখবে। এর মধ্যে সব দলকে এবং সব স্টেক হোল্ডারকে নিয়ে কাজটা করবে, এটাই আমরা বুঝতে পারছি। ফলে তারপর এটা নিয়ে খুব কৌতূহল তৈরি হলো, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে ঘোষণা দিয়েছিল এবং তারা বেশ নাটকীয়ভাবে বেশ হাইপ তৈরি করার চেষ্টা করেছেন, তারা কোনো একটা কিছু করতে গেলে সেটার জন্য হাইপ তৈরি করবেন, এটাই খুব স্বাভাবিক, তারা মানুষের মনোযোগ চাইবেন, সেটাই করেছেন। তারা 29 তারিখ সন্ধ্যা থেকে 31 তারিখ কিছু একটা হচ্ছে, তারপর তারা জানালেন, তারপর তারা সংবাদ সম্মেলন করলেন, অনেক কিছুই হয়েছে এটাকে কেন্দ্র করে। সর্বশেষ আমরা জানতে পারলাম, প্রথম শোনা যাচ্ছিল যে সমাবেশটাই হচ্ছে না, যদিও ঢাকার বাইরে থেকে ততক্ষণে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা বাসে চড়ে রওনা হয়ে গেছেন, পথে আছেন, সুতরাং তাদের পক্ষে আর এটা বাতিল করা সম্ভব হয়ে ওঠেনি। এবং এখন তারা যেটা বলছেন, তারা বলছেন হলো তারা সমাবেশ করবেন এবং তারা এই ঘোষণাপত্রের জন্য সরকারের উপরে চাপ জারি রাখবেন যাতে সরকার এটা করেন। মুহূর্তে প্রশ্ন ওঠা শুরু হলো, ছাত্ররা কি, মানে দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি পরাজিত হলো? যেহেতু তারা যেটা করতে চেয়েছিলেন সেটা করতে পারেননি, যদি পরাজিত হয়ে থাকেন কার কাছে পরাজিত হলেন, কারা আসলে চায়নি এটা হোক? আমি জনাব হান্নান মাসুদের একটা ইন্টারভিউ শুনছিলাম সাংবাদিকদের সাথে, তিনি বৈঠক শেষে বেরিয়ে এসে বলছিলেন যে দেশে বিদেশে নানা চক্রান্ত ছিল, তারা যেন এই ঘোষণাপত্র দিতে না পারেন। তো তার কথা মতে যে চক্রান্ত তো তাহলে সফল হলো, তবে আবার তারা বিজয় দাবি করছেন এভাবে যে যেহেতু সরকারকে শেষ পর্যন্ত তাদের কারণেই এরকম একটা পদক্ষেপ নিতে হয়েছে, সেটাও তাদের একরকম বিজয়। অনেক রকম ন্যারেটিভ সামনে আসছে, কোনো সন্দেহ নাই। আমরা একটু বোঝার চেষ্টা করব, কে জিতলো কে হারলো, বা এই বাইনারিতে কি যাওয়ার দরকার আছে সেসব নিয়ে। ছাত্ররা যখন এরকম একটা কর্মসূচি ঘোষণা করলো, তখন যেটা করতে পারেনি তাই শুরুতে মনে হতেই পারে তারা পরাজিত হয়েছেন, এবং অ্যাপারেন্টলি তারা তার কারোর সাথে আবারও তেমন কোনো কথা বলেননি। আমি একটা পত্রিকায় দেখেছি যে তারা বিভিন্ন দলকে তাদের এই ঘোষণাপত্রটি পাঠিয়েছেন। এখন পাঠিয়ে কি জানতে চেয়েছেন আমি জানি না, তারা কি এটা করবো কি করবো না জানতে চেয়েছেন, নাকি মডিফিকেশন চেয়েছেন, মানে ওই যে রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হলো যে আমরা এটা করবো, কিভাবে করবো আসুন আলোচনা করি, তারা আগে ঘোষণা করে দিলেন। সো তারা একটা প্রক্লেমেশন সবাইকে নিয়ে করতে চেয়েছেন বলে মনে হয় না। তারা এটা নিজেরা লিখেছেন, লিখে হয়তো পাঠিয়েছেন, কিন্তু তারা এটা করতে চেয়েছেন এবং তারা যেহেতু করতে পারেননি, পারছেন না, কারণ এটা করতে গেলেই সংঘাত তৈরি হতো। সরকার অলরেডি বলেছে, তাহলে সরকার যদি বলে তারা করবেন, তারা এখন কেন করছেন? আবার না করাতেও একটা সংঘাতকে এড়ানো গেল বলে মনে করি। শুধুমাত্র সরকারের সাথে সংঘাত না, বিরোধী বিশেষ করে বিএনপির সাথে একটা সংঘাত তৈরির পরিস্থিতি হয়েছিল, সেটা থেকেও সরে আসা গেল। সরকারের সাথে সংঘাত করা, সরকার যখন বলছে সব দল মতকে নিয়ে করবে, তখন তাদের এটার আবার করতে যাওয়া বাড়াবাড়ি বা একটু তার মানে তারা সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, কারণ সরকার যখন আলোচনা করবে তখন এদেরকেও সাথে নেবেন নিশ্চয়ই, কারণ এই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছেন, কোনো সন্দেহ নেই, তারা অতি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো সেটা সংঘাত। আবার বিএনপির আমরা দেখেছি, বিশেষ করে তারা ৭২ সংবিধানের কবর রচনা করবেন যখন সংবাদ সম্মেলন বলছেন, তখন বিএনপির পক্ষ থেকে ফর্মালি এটাকে প্রতিবাদ করা হয়েছে। একাধিক কেন্দ্রীয় নেতা, গুরুত্বপূর্ণ বড় বড় নেতারাই এটার প্রতিবাদ করেছেন। তাতে আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি, এটা ঘোষণা করা হয়ে গেলে বিএনপির সাথে সংঘাত আরও বাড়ত। এমনিতেই নানান ইস্যুতে এই দুটো সংগঠনের সাথে বিএনপির বেশ ভালো দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিএনপির সাথে এখন আসলে জামায়াতেরও দ্বন্দ্ব দেখছি, এবং এই দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিরও দ্বন্দ্ব দেখছি। সো এটা এড়ানো গেল, এবং ওই যে বললাম যেহেতু তারা এটা করতে পারলেন না, তাতে তাদের পরাজয় মনে হতে পারে, এবং মনে হতে পারে বিএনপির কাছেই তাদের পরাজয় হয়েছে। কারণ আমি এটা অনুমান, আমি নিশ্চিত নই, বা কোনো খবর আমি পেয়েছি তা না, বাইরের বিশ্লেষণটা এরকম মনে হতে পারে প্রিভিয়াস ঘটনার সাথে যদি মেলাই, রাষ্ট্রপতির ক্ষেত্রে যা ঘটেছে। এই প্রক্লেমেশনটা যখন করা হচ্ছে তখন
এটার ক্ষেত্রে বিএনপির অ্যাটিটিউড দেখেই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ বা সরকার, আমরা এভাবে বলবো, তারা নিজেরা একটা প্রক্লেমেশন লেখার তাগাদা অনুভব করেছেন যে এতে হাসিনা বিরোধী যে মুভমেন্ট, তাতে যে শক্তিগুলো ছিল, যারা ছিলেন, তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হতে যাচ্ছে এবং এটা আরও বড় ফল্ট লাইন তৈরি করতে পারে। সুতরাং এটার কারণেই হয়ে ওঠে নাই। তার মানে আমরা যদি এভাবে বলি, বিএনপি এটা পছন্দ করছে না বা চাইছে না বলেই শেষ পর্যন্ত এটা হয়নি। তাই এটা এক ধরনের বিজয় বিএনপির হয়েছে, পরাজয় হয়েছে ছাত্রদের, এভাবে বলা যেতে পারে। কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতে পারেন। এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার যে ছাত্ররা, আমি মনে করি যে আসলে এটার মাধ্যমে যখন আমরা একটা সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি, আমি এটা নিয়ে যে ভিডিও করেছিলাম সেটাতে আমি খুব স্পষ্টভাবে দাবি করেছি যে এটা আমাদের এই এমনিতে চলতে থাকা বিভেদকে আরও বাড়িয়ে তুলবে। সুতরাং সেখান থেকে যখন সরে আসা গেল এবং ছাত্ররা যেটা দাবি করছে, জনাব হান্নান মাসুদকে আমি কোট করেছিলাম যে এই পরিস্থিতির কারণেই সরকারকে এখন সবাইকে নিয়ে হলেও, এবং সেই সবার মধ্যে বিএনপিকে আসলে যেতে হবে, কারণ সরকার যখন ডাকবেন যে আমরা একটা কমন প্রক্লেমেশন তৈরি করতে চাই, বিএনপিকে ওটার মধ্যে অংশ নিতে হবে। ওর মধ্যে হয়তো আবার দ্বন্দ্ব হতে পারে এবং সেটা কোন পর্যায়ে থাকতে পারে আমরা জানি না, কারণ প্রক্লেমেশনের মধ্যে কোন জিনিসগুলোকে কতটুকু গুরুত্ব দেওয়া হবে, কতটুকু গুরুত্ব দিতে হবে, এর মধ্যে প্রত্যেকেরই পার্সোনাল ইন্টারেস্ট আছে। যেমন একটা ছোট উদাহরণ দিই, ৭১কে নতুন প্রক্লেমেশনে কতটুকু গুরুত্ব দেওয়া হবে সেটা বিভেদ আছে। বিএনপির গ্লোরিয়াস মুক্তিযুদ্ধের হিস্ট্রি আছে। বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং শেষ পর্যায়ে এসে যখন 3টা ফোর্স তৈরি হয়েছিল তার মধ্যে একটা ফোর্স, জেড ফোর্সকে উনি নেতৃত্ব দিয়েছেন। গ্লোরিয়াস হিস্ট্রি আছে। সো বিএনপি চাইবে ৭১ অনেক বড়ভাবে থাকুক, কিন্তু এই মুভমেন্টে গুরুত্বপূর্ণভাবে ছিল বা তার আগেও ছিল জামায়াতে ইসলামী, তাদের ৭১-এর লজ্জাস্কর ইতিহাস আছে। আমি তাদের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ যদি সরিয়েও রাখি, যে নৈতিক সমর্থন তারা পাকিস্তানকে দিয়েছিল, এটাকে ভুল না, এটাকে আমি অপরাধ হিসেবে দেখতে চাই। আমি এটা কথা বলেছি আগেও। সো তারা চাইবেন ৭১কে যতটা মুছে ফেলা যায়, কমিয়ে ফেলা যায়, ডাউন টাউন করা যায়, ২৪-এর পাটাতনে দাঁড়িয়েই সব কিছু হবে, সেরকম একটা ন্যারেটিভ আনা যায়। সো কতটুকু আসলে সফল হবে আমি সন্দিহান আছি, কিন্তু তারপরও এই চেষ্টা যখন হচ্ছে, বিএনপিকেও যেতে হচ্ছে, সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাও এক ধরনের বিজয় হিসেবে দেখার স্কোপ আছে। তবে দিনের শেষে এটা আসলে ভালো হয়েছে। কেউ যদি মনে করেন যে তারও প্রাথমিকভাবে কিছুটা পরাজয় হয়েছে, ধরলাম আমরা যদি তার তর্কের খাতিরে ধরে নিই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এটা তাদের একটু কিছুটা পরাজয় হয়েছে, যদি আমরা এভাবে বলি তাতেও সমস্যা নেই। আমি তাদেরকে এভাবে বলতে চাই, ওয়েলকাম টু পলিটিক্স। রাজনীতি টাফ জিনিস। আমরা এই আন্দোলনগুলোর মধ্যে কাউকে কাউকে বিভিন্ন তত্ত্ব আওড়াতে দেখি, আমাদের কারো কারো মনে হয় কতগুলো তত্ত্ব দিয়েই বাংলাদেশের রাজনীতি চলে। উত্তর হচ্ছে না, তত্ত্ব দিয়ে সারা পৃথিবীর রাজনীতি চলে না, আর আমাদের তো আরও চলে না। এবং রাজনীতি এই মাঠে দাঁড়িয়েই শিখতে হবে। তারা মাঠে আছেন, একটা শক্তি নিয়ে আছেন, তারা কাউকে কাউকে দিয়ে ব্যবহৃত হচ্ছেন কিনা শুভাকাঙ্ক্ষী মনে হতে পারে, কেউ একজন বলছেন বা কয়েকজন মিলে বলছেন, তারা মনে করছেন এটাই সঠিক কথা, নাও হতে পারে, তাদেরকে ব্যবহার করা হতে পারে। একটা টার্ম আমরা কথ্য ভাষায় ব্যবহার করি না, ঘাড়ে বন্দুক রেখে গুলি করা। তাদের ঘাড়ে বন্দুক রেখে কেউ গুলি করতে চাইছে কিনা সেটা দেখতে হবে। আমি তাই মনে করি। ইনফ্যাক্ট এই দুটো সংগঠনের ঘাড়ে বন্দুক রেখে কেউ কেউ গুলি করার চেষ্টা করছে প্রথম দিন থেকে। আমি এটার বিরুদ্ধে কথা বলেছি। প্রতিটা আসলে আদতে আমাদের এই গণ অভ্যুত্থানের ফলাফলকে নষ্ট করার জন্য এইসব করা হয়েছে। সো তারাও শিখলেন, বা তারা যদি সেটা মনে নাও করেন, তাদের যে প্রসিডিওরাল জায়গায় তারা ঠিক ছিলেন না, সেটা আবার তাদের লার্নিং হলো। রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হয়েছে, এই ক্ষেত্রে তাদের আবারও একই ধরনের লার্নিং হলো। এগুলো প্রত্যেকটা তাদের জন্য মূল্যবান, কোনো সন্দেহ নাই। এবং এভাবেই ধাক্কা খেয়ে, এভাবেই প্রবলেমে পড়ে, এভাবেই ভুল করে, এভাবেই কোনো কৌশল মিস করে রাজনীতি শিখতে হয়, মাঠের রাজনীতি। তারা যেহেতু রাজনীতি করবে, রাজনীতি করা উচিত আমি মনে করি, এবং তারা রাজনীতিতে ভালো করুন সেটা কামনা করি। এভাবেই তাদেরকে শিখতে হয়। আমি এটা সিরিয়াসলি বিশ্বাস করি। একটা জিনিস আমি অবশ্য বলবো, এখানে একটা গ্রুপের পরাজয় হয়েছে বলে আমি, ছাত্ররা পরাজিত হয়েছে আমি মনে করি না, সত্যিকার অর্থে মনে করি না। তারা শেষ পর্যন্ত যে জায়গায় গেছেন, তারা জনসমাবেশ করবেন, তারা তাদের চাপ দেবেন, এবং এই প্রক্লেমেশনের চিন্তাটা তাদের জায়গা থেকে, মাথা থেকে যেহেতু এসছে এবং সেটা সরকার গ্রহণ করেছে প্রাথমিকভাবে, সেটা সাকসেসফুলি করা যাবে কিনা সেটা সব পক্ষে মোটামুটি একমত হবে কিনা, ডিফারেন্ট ডিবেট। সরকার যেহেতু নিয়েছেন, ইটস নট এ ব্যাড থিং। তারা এরপর সমাবেশ করবেন, তারা তাদের উপস্থিতি জানান দেবেন, তাদের চাপ জারি রাখবেন। কিন্তু আসলে পরাজিত হয়েছে সেই মানুষগুলো যারা তাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করার চেষ্টা করেছেন। নানা রকম মানুষের কথা আলাপে আছে, মাঠে আছে, অনেকেই এটার সুযোগ নিতে চাইছে। এমনকি একটা খসড়া প্রক্লেমেশন ছড়িয়ে পড়েছে, আমি জানি না এটা কতটুকু জেনুইন। সত্যিকার অর্থেই সেখানে ৭১কে ২৪-এর তুলনায় ভীষণভাবে ডাউন করা হয়েছে। সুতরাং এর পেছনে প্রচুর জামায়াত শিবির ইনভলভ আছে কিনা কেউ কেউ বলছেন, আই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড দেয়ার সাম আদার পিপল, ইন্টেলেকচুয়ালস, অ্যাক্টিভিস্টস আছেন যারা প্রথম থেকেই চেষ্টা করেছেন ২৪কে ভিত্তি করে সবকিছু করা, এবং এটাকে বিপ্লব হিসেবে, আমি গতকাল একটা ভিডিওই করেছি, এটা বিপ্লব না গণ অভ্যুত্থান। সেটা এই যে ছাত্ররা ৩১ তারিখ কি যেন করবে, সারা দেশে একটা আতঙ্ক ছড়ায় গেছে, শুনতেছেন না? ৩১ ডিসেম্বর হবে বিপ্লব উত্তর ঘোষণাপত্র পাঠ, শুনছেন? খোদার কসম, বাঙালি একটা অশ্বডিম্ব পাইবা। এটা ঘোষণা দিতে যাবে শহীদ মিনারে। কেন? সরওয়ার্দী উদ্যান ছিল, বাইতুল মুকাররমের দক্ষিণ গেট ছিল, কথা বলেন তো শহীদ মিনার কেন? এটাও তো মুহিমিলা শিরক, এক ধরনের শিরকি কাজ না, কথা বলে না। পাথরের বেদি, ওখান থেকে বিপ্লবের ঘোষণা দেবার কি বাইতুল মুকাররমের চত্বর থেকে ঘোষণা দাও, সারা দেশের মুসলমান স্বাগত জানাবে। শুরুতেই বলছিলাম
বুদ্ধিজীবীগুলো মাথা বিক্রি করে রাখছে দুই দিক। আগে ছিল রুশ ভারতের দালাল, আর এখনকারগুলো হচ্ছে মার্কিন আর পাকিস্তানের দালাল। আমরা কোনো দেশের দালালি করতে চাই না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে থাকতে চায়। ভারতীয় আধিপত্যবাদকে মানব না, মার্কিন আগ্রাসনকে মানব না, এটি তো আমাদের চাওয়া। যদি এটার ব্যত্যয় ঘটে তাহলে আগস্টের 5 তারিখের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আপনাদের ঐক্য দরকার। কি দরকার? আগেই বলছি, ইসলামিস্ট রাইটিস্ট সব এক হইতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। লেফটিস্ট আর অ্যাথিস্ট এগুলোরে বাদ দিতে হবে। এদের বিতাড়িত করে আর পাঠাইবেন কই, মানে সাইড করে দিতে হইব। প্রিয় ভাইরা, তো কোনো নামই সেরেক করা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো কি জানলেন, কি বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো যদি জানতে চান, পেতে চান আমাদের এই চ্যানেল থেকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো গরম খবর নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।